রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। সেই কখন থেকেই তো ছুটেই যাচ্ছি রাজকুমার। এই জঙ্গলে কি শিকার করবার মতন আর কোনো পশুই বেঁচে নেই? এই উদয়পুরের চারপাশে যত জঙ্গল আছে বন্ধু, তারপরে সবকটিতেই আমরা এতবার শিকারে গেছি যে এখন পশু পাখিরাও আমরা জঙ্গলে প্রবেশ করলেই বুঝতে পারে, ওরাও সতর্ক হয়ে যায়। তাহলে চলো প্রাসাদেই ফিরে যাই। সূর্য তো এখন সবেমাত্র মাঝ আকাশে, এখনই ফিরতে মন চায় না। তার থেকে বরং চলো সামনে যে সরোবরটা আছে তার পাড়ে দুদণ্ড বসে বিশ্রাম করি। সরোবরের ঠান্ডা হাওয়ায় মনটা ভালো লাগবে। তাই ভালো, তাতে অন্তত শিকার না পাবার দুঃখ কিছুটা ঘুচবে। দেখো বন্ধু, ওই রাজহাঁসের দল জলে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, মনোরম দৃশ্য, তাই না? আমরা সবসময় শিকারে এতই ব্যস্ত থাকি যে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করবার ফুরসতই পাই না। ওই রাজহাঁসের দল দেখো আমাদের দিকেই আসছে। এ কি উদয়পুরের রাজপুত্র, তার দোসর মন্ত্রীপুত্র তীর ধনুক মাটিতে ফেলে এভাবে বসে? কি আর করব রাজহাঁস ভাই, আমাদের ভয়ে জঙ্গলের পশুরা সব কোথায় যেন গিয়ে লুকিয়েছে। রাজার পুত্র হওয়ার এতই যখন গর্ব, নিরীহ পশু পাখিগুলোকে না মেরে যাও না, দুর্গম কোনো অভিযানে বের হও। দেখো না বিজয়ী হয়ে রাজ্যে ফিরে আসতে পারো কি না। সেটা কি তোমাকে বলে বার হতে হবে নাকি? চলো ভাই, এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না, ফিরি চলো। তোমার কথা মনে থাকবে। বিদায় রাজপুত্র, বিদায়। ওই হাঁসরাজের স্পর্ধা দেখে তো আমার ইচ্ছে করছিল সরোবরের সব হাঁসগুলোকেই শেষ করে দিই। না মন্ত্রীপুত্র, হাঁসরাজ যা বলেছে সেটা আমারও মনের কথা। মনের কথা মনে রেখে দিলে বুঝি কেমন করে বলো দেখি? ভাবো তো বন্ধু, আমরা চলেছি কোনো অজানা দেশের সন্ধানে। পথে দুর্গম গিরিপথ, পর্বতের চড়াই উতরাই, গহন জঙ্গল, প্রতি পদে পদে অজানা বাধা, অচেনা শত্রুর আক্রমণ, সবকিছুকে জয় করে আমরা এগিয়ে চলেছি। সত্যিই রোমাঞ্চকর। এই যে যুদ্ধ জয়ের থেকেও কোনো অংশে কম নয় রাজপুত্র। বেঁচে থাকার জন্য লড়াই প্রতি মুহূর্তে। সত্যিই এক রহস্যঘন অভিজ্ঞতা। কিন্তু আমাদের বাবারা কি রাজি হবেন এমন ঝুঁকিবহল ভ্রমণে আমাদের ছাড়তে? সে দায়িত্ব আমার, তুমি আমার উপরই ছেড়ে দাও। আমার যে আর তর্স হয়েছে না। না না না, এসব তোমার যৌবনকালের উত্তেজনা মাত্র। ভুলে যেও না, এই উদয়পুরের তুমি ভবিষ্যৎ রাজা, একমাত্র উত্তরাধিকারী। তোমাকে এত বড় ঝুঁকির মুখে আমি কখনোই ঠেলে দিতে পারি না। আমি বিশ্বাস করি আমি পারবো। ভবিষ্যতে এই উদয়পুর রাজ্যকে আপনি সঠিক হাতে তুলে দিচ্ছেন কিনা সেটাও তো দেখা আপনার কর্তব্য। এ হবে আমার পরীক্ষা। কথাটা মন্দ বলনি, কিন্তু আর কিন্তু নয় পিতা, আমি যদি প্রকৃত বীর হই, আমার উপর যদি আপনার ভরসা থাকে, তবে আমি পারবো। যাবে যখন মনস্থির করেই ফেলেছ, তবে যাও। তবে সঙ্গে যথেষ্ট পরিমাণ খাবার নিও, আর সব থেকে তেজি আর সবল ঘোড়া নিয়ে বেরিও। আপনার আদেশ মনে থাকবে পিতা।
তাহলে আমি যাত্রার প্রস্তুতি শুরু করি। আগামী পরশুই অভিযান শুরু করতে চাই আমরা। তোমরা বিজয়ী হও। এবার যে সামনে বিশাল সমুদ্র, আমাদের অভিযানের শর্ত কি ভুলে গেলে ভাই? আমরা যে শুধু সামনেই এগোবো। এতগুলো দিন তো শুধু এগিয়েই যাচ্ছে, কত রকমের বিচিত্র অভিজ্ঞতা হলো। এবার কি তাহলে? তুমি কি ফেরবার কথা ভাবছো? আমি তো সমুদ্র পার হতে চাইছি। কি জানি ওপারে হয়তো আরো কত কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা সমুদ্র পার হব, কিন্তু তা কেমন করে? চলো চলো আমরা একটা নৌকা তৈরি করি। আমরা দুজন আর আমাদের এই ঘোড়া দুটোর জন্য একটা ছোট্ট নাওই তো যথেষ্ট, তাই না? ধন্য তুমি রাজপুত্র, তোমার সহযাত্রী হতে পেরে আমি সত্যিই গর্বিত। সার্থক আমার এই জীবন। বন্ধু, সমুদ্রদেব মনে হয় এবার আমাদের পরীক্ষা নেবেন। কি বলতে চাইছো তুমি? আকাশের দিকে তাকাও, দেখো কালো মেঘগুলো কেমন কেমন করে কেশর ফোলাচ্ছে। বন্ধু, শক্ত করে হাল ধরে থাকো। ঠিক আছে। ভাই ভাই বন্ধু, ওঠো ওঠো, আমরা বেঁচে আছি। ওই দেখো আমাদের ঘোড়াগুলো। আমরা 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 বেঁচে আছি। দেখো দেখো সমুদ্র ঝড় আমাদের কোথায় এনে ফেলেছে। এক নতুন দেশ, এই যে বালির দেশ। ওঠো চলো এগিয়ে যাই আমরা, আর সময় নষ্ট করব না। রাজকুমার, আর যে পারি না ভাই। এই মরুভূমির কি কোনো শেষ নেই? একটু একটু জল কি কোথাও নেই? সে কথা তো আমিও ভাবছি বন্ধু, কিন্তু কোথাও তো জলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে বুঝি এই মরুভূমিতেই পথ হারিয়ে আমাদের মরতে হবে, আর আর বাড়ির কারোর সঙ্গে দেখা হবে না। ছি ভাই, কখনো আশা ছাড়তে নেই। আমি হলাম রাজপুত্র আর তুমি হলে মন্ত্রীপুত্র। আমরা সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত হতে শিখেছি। আমরা কখনো হেরে যাব না ভাই। আমি জানি তোমার খুব তেষ্টা পেয়েছে, আমারও পেয়েছে। চলো চলো তো দেখি আরো একটু এগিয়ে কিছু পাই কিনা। আশ্চর্য, এই মরুভূমির মধ্যে এত বড় রাজপ্রাসাদ কে বানালো? সত্যিই তো রাজকুমার, এ কোনো মায়াপুরী নয় তো? মায়াপুরী? আচ্ছা চলো তো ভেতরে গিয়ে দেখি না হয় কি আছে। কিন্তু কিন্তু যদি কোনো বিপদে পড়ি? নতুন করে আর কোন বিপদে পড়বো বন্ধু? দেশ ভ্রমণে বেরিয়ে এই মরুভূমিতে পথ হারিয়েই তো যথেষ্ট বিপদে পড়েছি। আর কি, চলোই না দেখি কি আছে ভেতরে। ভাই দেখো দেখো সরোবর। কি হলো ভাই? এসো দেখো কি ঠান্ডার মিষ্টি জল, প্রাণ জুড়িয়ে যাবে। আরে এসো না। তুমি ওই জল খেলে রাজকুমার? কেন, তেষ্টায় মরতে বসেছি, এত ঠান্ডা জল পেয়ে খাবো না? তুমিও খাও না বন্ধু। দেখো আমি বলছি কোনো বিপদ নেই এই জলে। কি কেমন, বিশ্বাস হলো তো? কোনো বিপদ নেই এই জলে। প্রাণটা বাঁচলো। সে ঠিক, হয়তো এই জলে কোনো বিপদ নেই, কিন্তু আমার মনটা বড়ই কুগাইছে রাজকুমার। কেন? চারিদিকটা বড্ডই রহস্যময়। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু দেখছো কিছুরই যেন প্রাণ নেই।
সব পাথরের। এখান থেকে চলো রাজকুমার, প্রাসাদে থেকে দরকার নেই, চলো। আমি আর পথ চলতে পারছি না বন্ধু। আজকের রাতটা অন্তত আমরা এখানেই থাকি। আমার বড় ঘুম পাচ্ছে। জানি ভাই, আমিও বড্ড ক্লান্ত, কিন্তু এমন মায়াপুরীতে কি রাত কাটানো ঠিক হবে? ঠিক আছে, না হয় প্রাসাদে ঢুকবো না, কিন্তু এই ঘাট ছেড়ে কোথাও যাব না। আজ আমি এই ঘাটেই ঘুমোবো। এ কি, এরা কারা? হ্যাঁ বাবা, দুটো শক্ত সমর্থ মানুষ। বাবা 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 বাবা, আজ কার মুখ থেকে উঠেছিলুম, না চাইতেই দুটো মানুষ পায়ে হেঁটে আমার কাছে হাজির হলো। হ্যাঁ, কি তুমি কে? আমি তখনই বলেছিলাম বন্ধু, এই মায়াপুরী এখানে থাকাটা ঠিক হবে না। তুমি অমন করে হাসছো কেন? কে তুমি? আগে বল, তোরা কারা? আমার রাজ্যে এলি কি করে? আমরা দেশ ভ্রমণে বেরিয়ে এই মরুভূমিতে পথ হারিয়ে এখানে এসে পড়েছি, কিন্তু তুমি কে? আমি আমি এই মায়াপুরীর অধীশ্বরী, আমি রাক্ষসী। আমার মায়াই তোদের আমার পুরীতে টেনে এনেছে, বুঝেছিস? রাজকুমার, রাজকুমার, এবার কি হবে রাজকুমার? ভয় পেও না বন্ধু, সাহস হারালে চলবে না আমাদের। তুমি কি চাও? এখনো বুঝিসনি? আমি বহুদিন মানুষের মাংস খাইনি, তোদের যখন পেয়েছি তখন সেই স্বাদ পূরণ করব। রাক্ষসী, তুমি কি আজই আমাদের দুজনকে একসঙ্গে খেয়ে ফেলবে? না, 3 দিন পর রাক্ষস আসবে, সেও অনেক দিন মানুষ খায়নি। সে এলে দুজনে একসাথে তোদের দুজনকে খাবো। এখন তোরা আমার রান্নাঘরে বাঁধা থাকবি, চল। আমাদের ঘোড়া দুটোকে ধরলে কেন? আজ আমি ভালো শিকার পাইনি, তাই এ দুটোকে দিয়েই কাজ চালাবো। আজকের মতো আমার খাওয়া হয়ে গেল। কাল সকালে আমি আবার শিকারে বেরোবো, ফিরবো সন্ধে। পরশু রাতে রাক্ষস আসবে, তোরা ততক্ষণ এখানেই বাঁধা থাক। হ্যাঁ, আমার সাথের ঘোড়াটা শেষ পর্যন্ত এই দশা হলো। ভাই, শুধু ঘোড়া কেন, কাল বাদে পরশু তোমার আমার ওই একই দশা হবে। বন্ধু, এই সময় সাহস হারালে চলবে না ভাই। আমাদের হাতে কালকের দিনটা সময় আছে, এর মধ্যেই বাঁচার একটা উপায় বার করতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে? প্রথমে এই বাঁধনগুলো খুলতে হবে, যেভাবেই হোক। তারপর এই পুরী থেকে পালাতে হবে। এটুকু বোঝা গেছে, রাক্ষসী দিনের বেলা থাকে না। কিন্তু 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 মরুভূমির মায়া আমাদের আবার এখানে টেনে আনবে। শুনলে না রাক্ষসী কি বললো? শুনেছি সে কথা, কিন্তু সে মায়া কাটানোর একটা উপায় নিশ্চয়ই আছে, সেটা খুঁজে বার করতেই হবে।
তার আগে এই বাঁধন কাটা চাই। চলো ভাই, চেষ্টা করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। এ কি বন্ধু, দেখো, এ তো রাজকন্যার ঘর। তাই তো দেখছি ভাই। ভাই, একবার এদিকে এসো, দেখে যাও। হ্যাঁ, কি অপূর্ব সুন্দরী! এমন কন্যাও পাথর হয়ে রয়েছে। সবই ওই রাক্ষসীর কাজ। না বন্ধু, রাজকন্যার মুখটা দেখো, জীবন্ত, কিন্তু সে ঘুমোচ্ছে। ঠিক বলেছ রাজকুমার, কিন্তু এ তো কোনো সাধারণ ঘুম নয়, এ তো মায়া ঘুম। কিন্তু এ ঘুম ভাঙবে কি করে? দেখো রাজকুমার, এই জল ওই কন্যার মুখে ছিটিয়ে দাও। আমার কেমন মনে হয় ওই সরোবরের জলটা যেন রাক্ষসীর মায়ার বাইরে। এই জল হয়তো রাজকন্যার ঘুম ভাঙাতে পারবে। কি আপনারা কারা? এখানে এলেন কি করে? আমরা হলাম উদয়পুরের রাজপুত্র আর মন্ত্রীপুত্র। দেশভ্রমণে বেরিয়ে পথ হারিয়ে এখানে এসে পৌঁছেছি। কিন্তু এই যে এক ভীষণ রাক্ষসীর রাজ্য, আপনারা এখানে থাকবেন না, শিগগির পালান। জানি, আমরা সব জানি, রাক্ষসীকেও আমরা দেখেছি, কিন্তু তুমি এখানে কি করছো? আর এই প্রাসাদের সবাই পাথর হয়ে আছে কেন? এই রাজ্যের নাম মুক্তনগর। আমি এই রাজ্যের রাজকন্যা মুক্তমালা। ওই মায়াবী রাক্ষসী এই রাজ্যকে মরুভূমি বানিয়ে রাজ্যের সবাইকে খেয়ে ফেলেছে আর প্রাসাদের সবাইকে পাথর করে রেখে দিয়েছে। শুধু আমাকেই কেন জানি না পুরোটা পাথর করে দেয়নি। কিন্তু এর থেকে মুক্তি পাবার উপায় কি? উপায় একটাই, কেউ যদি ওই রাক্ষস আর রাক্ষসীকে বধ করতে পারে, কিন্তু তা অসম্ভব। কেন অসম্ভব? কারণ সামনাসামনি যুদ্ধ করে রাক্ষসীকে মারা যাবে না, বরং ওদের রক্ত এক ফোঁটা মাটিতে পড়লে আরো 10,000 রাক্ষস জন্ম নেবে। তাহলে উপায়? উপায় একটাই, এখান থেকে পূব দিকে 2 মাইল হেঁটে গেলে একটা ভয়ঙ্কর নদী পড়বে। কেউ যদি সেই নদীর জলের তলায় ডুব দিয়ে পৌঁছতে পারে, দেখতে পাবে একটা সোনার কৌটো, তার ভেতর 2 ভোমরা ভোমরি। সেই কৌটো তুলে এনে এই সরোবরের কোমর জলে দাঁড়িয়ে এক কোপে ভোমরা ভোমরিকে কাটতে পারলে রাক্ষসীর বিনাশ হবে, আমরা সবাই প্রাণ ফিরে পাবো। বেশ, আমি রাক্ষসীকে মারবো। কিন্তু আজ তো বেলা পড়ে এলো ভাই, একটু পরেই তো রাক্ষসী চলে আসবে। জানি বন্ধু, কাল সকালেই আমাদের এই কাজ সারতে হবে। কাল রাতের বেলায় রাক্ষসের আসবার কথা। এখন এখান থেকে চলো রান্নাঘরে, রাক্ষসী যেন কোনো সন্দেহ না করে। হ্যাঁ, তাই যান, আর আমি আবার ঘুমিয়ে পড়ি। রাজকন্যা, আমরা প্রস্তুত। রাক্ষস বধ করে তবেই ফিরব। তোমাদের জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল, তিনি তোমাদের সহায় হন। শোনো, তোমরা আমার বাবার অস্ত্রাগার থেকে সবথেকে ধারালো তলোয়ার আর এক গাছি মোটা দড়ি নিয়ে যাও। ধন্যবাদ রাজকন্যা। চলি। এসো। এই নদীতে কেমন করে ডুব দেবে বন্ধু? ডুব তো দিতেই হবে, তুমি চিন্তা করো না। আমার কোমরে বাঁধা এই দড়িতে টান দিলে তুমি শক্ত করে দড়িটা ধরে থাকবে। ঠিক আছে।
পেয়েছি, পেয়েছি বন্ধু। এই দেখো, খুব ভালো। চলো চলো শিগগিরই কাজটা সেরে ফেলি, বেলা পড়ে আসছে। এবার সব শেষ করব। আরে এই বেটাদের খাবি বলে তুলে রাখলি কেন রে? খেয়ে ফেললে তো আর এই বিপত্তি ঘটতো না। ধন্য রাজকুমার, ধন্য তুমি। আজ দীর্ঘ 12 বছর পর আমরা সবাই আবার প্রাণ ফিরে পেলাম। মুক্তমালার কাছে আমি তোমার পরিচয় পেয়েছি। আমি শীঘ্রই উদয়পুরে দূত পাঠাচ্ছি। আমি আমার কন্যার সাথে তোমার বিবাহ দিতে চাই কুমার। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। আমি তাহলে দূতের দায়িত্ব নিলাম।